এখানে মির্জা গালিব বললেন যে এভাবে এটা সমালোচনা করা আওয়ামী লীগ এবং জামাত ইসলাম মুদ্রার এপিঠ এটার কোনো যুক্তি নেই, এটা কোহেরেন্ট একটা উদ্দেশ্য আছে। এটা আপনি একটু বলেন যে কেন আসলে এভাবে আপনারা তাহলে বলছেন? আপনারা গত ৩-৪ দিনে জামাতে ইসলামের বিভিন্ন লেয়ারের নেতাদের বক্তব্য শুনলেই স্পষ্ট হয়ে যাবেন যে এখানে আওয়ামী লীগ বা জামাতের মুদ্রার এপিঠ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। যেমন একটা বিষয়ে, যেমন প্রতারণার বিষয় বা মিথ্যা কথা বলার বিষয় যেটা আসছে, বক্তব্য যেটা আমাদের দলের পক্ষ থেকে, সেটা পলিটিক্যাল একটা অ্যাসপেক্ট তো আছে, যেটা জুলাই সনদ নিয়ে, কিংবা যে আওয়ামী লীগের সাথে যে সখ্যতা, কিংবা বিভিন্ন জায়গায় গিয়ে আওয়ামী লীগের নেতাদেরকে বলা হচ্ছে, যেমন আমি আমার অঞ্চলের কথাই বলতে পারি, আমার উপজেলার কথাই বলতে পারি, সেখানে কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দের সাথে অলরেডি যুবলীগের এবং আওয়ামী লীগের, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে একটা সেটেলমেন্ট হয়ে গেছে যে তারা যেহেতু বিএনপি বা এনসিপি ক্ষমতা আসলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তো তোমাদেরকে রক্ষা করতে হলে আমরাই রক্ষা করতে পারবো। হ্যাঁ, সো এবং আপনি যদি দেখেন যে এখানে আর্চ এনিমি বলতে একটা বিষয় আছে। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে পুরাতন দুইটা রাজনৈতিক দল কিন্তু একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে জামাত। হ্যাঁ, এবং আওয়ামী লীগ ছাড়া জামাতের কিন্তু আপনার অস্তিত্ব থাকে না। আওয়ামী লীগ যদি টিকে থাকে, জামাত টিকে থাকে, আবার জামাত যদি কখনো টিকে না থাকে, আওয়ামী লীগও টিকে থাকে না। সো জামাতকে টিকে থাকতে হলে এখানে আওয়ামী লীগকে থাকতে হবে, কোনো না কোনোভাবে প্রাসঙ্গিক থাকতে হবে জামাতের রাজনীতিকে যদি টিকে থাকতে হয়। এটা অনেক লম্বা একটা একাডেমিক ডিসকাশন, এটা যদি কখনো পরে সময় হয় ওই আলোচনা করব। দেখেন, হিপোক্রেসির কথা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধরেন বাম রাজনীতিবিদরা যারা এই ঐকমত্য কমিশনে ছিলেন, তারা মূলনীতি নিয়ে অনেক স্ট্রিক্ট অবস্থান নিয়েছিলেন এবং একটা পর্যায়ে তারা ঐকমত্য কমিশন থেকে ওয়াক আউট করেছেন। তো আমি তাদেরকে বলেছিলাম যে রাশিয়ান কমিউনিস্ট পার্টির তাদের ম্যানিফেস্টোতে তো মূলনীতি জিনিসটাই নাই, আপনারা মূলনীতি নিয়ে এত কেন, ওভার হাইফড কেন? তারা এই কথার কিন্তু জবাব দিতে পারে নাই। কিন্তু সেখানে জাতীয় গণফ্রন্টের নেতা টিপু বিশ্বাস ভাই, উনি একটা কথা বলে, উনি প্রথম দিনই ঐকমত্য কমিশনে আসছেন, উনি বলছেন ভাই আমি এসব ডেমোক্রেসি, সংবিধান, সংস্কার এগুলোর মধ্যে নাই, আমি বিপ্লব করতে চাই, আমি বিপ্লব করে কোনোদিন যদি আমি মানে ওনার যে বাম রাজনীতি যদি উনি প্রতিষ্ঠা করতে পারেন, উনি সেদিন উনি সেটা করবেন, উনি এই আলাপ আলোচনার মধ্যে নাই। দ্যাট ইজ ওনার পয়েন্ট। আমি যেটা বলছি যে এই যে কিছু রাজনৈতিক দল ওই ডেমোক্রেসির মধ্যে আসছে কিংবা আবার বাম রাজনীতি প্রতিষ্ঠা করার চিন্তা করছে, এখানটাতেই আমরা বলছি যে এখানে হিপোক্রেসিটা আছে, যেটা গালিব ভাই কিন্তু স্বীকার করেছেন। সেটা হচ্ছে যে একটা সেকুলার দল সে যতটা না ধর্ম অ্যাবিউজ করতে পারে, একটা ইসলামিক দল বা একটা ধর্মভিত্তিক দল তার কিন্তু ধর্মকে অ্যাবিউজ করার পার্সেন্টেজ অনেক বেশি থাকে। এবং এখানে আমরা যেটা দেখি বাংলাদেশের যে মানুষের মাইন্ড সেট আপ, সেটাকে পুঁজি করে যেভাবে ধর্মটাকে ব্যবহার করা হয়, সেখানে সেটা নিয়ে আমাদের প্রশ্নটা। ধরেন আমাদের মা বোনরা কি, আমাদের মা বোনরা কিন্তু অনেক সহজ সরল এবং তারা আরও ধর্মভীরু আমাদের চাইতেও। তো সেখানে যে তালিমের নামে ধরেন তাদেরকে গিয়ে প্রথমে বোঝানো হয়, তাদেরকে ধর্মীয় ছবক দেওয়া হয়, প্রথমে গিয়ে তাদের বাসায় গিয়ে অনেক মহিলার একসাথে হয়ে, তারপর আস্তে আস্তে তাদেরকে এবার রাজনীতিতে নিয়ে আসা হয় এবং রাজনৈতিক ছবক দেওয়া হয়। সেখান থেকে তাদের এই যে সাথী বা আদার্স যে ইয়াগুলো, সিস্টেমগুলো, সেখানে তারা জামাতের কর্মী বানিয়ে ফেলেন। তারা এই যে সিস্টেমটাতে এটা তারা যেতে পারেন, তাদের যে ধর্মীয় রাজনীতি। কিন্তু সেখানে কথাটা হচ্ছে ধর্ম এবং রাজনীতিকে যখন আপনি একসাথে মিলায়ে ফেলবেন, আপনি আসলে কি কায়েম করতে চান? তারা যদি ইসলামী শরিয়া ভিত্তিক রাজনীতি কায়েম করতে চায়, দ্যাটস ফাইন, সেটার জন্য তারা তাদের লড়াই চালিয়ে যেতে পারে। কিন্তু তারা যখন একই সাথে ডেমোক্রেসিকে সামনে নিয়ে আসে এবং একই সাথে তারা ইসলামী শরিয়া কায়েম করতে চায়, সেটা নিয়ে চলে আসে হিপোক্রেসির প্রশ্নটা। এবং একটু আগে যেই ব্যাপারটা আরও আলোচনায় চলে আসছে, যে যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদের মধ্যে তো ধর্মের ভিতরেই আমাদের একজন আরেকজনের সাথে আমাদের সহাবস্থান নাই, রাজনৈতিক সহাবস্থান তো আমাদের মধ্যে অনেক আগে থেকেই নাই। সেটা আমরা ভাবছি যে হয়তো উত্তরণ ঘটবে, কিন্তু সামনে আসলে যতদিন যাচ্ছে এটা সম্ভাবনাটা আমার কাছে আরও ক্ষীণ মনে হচ্ছে। এটা আসলে কোন দিকে যাবে, এই ঐক্য ধরে রাখতে না পারলে সেই ক্ষেত্রে রাজনীতির অবস্থা কি হবে, সেটা নিয়ে আমার মধ্যে শঙ্কা আছে। তবে আমার যেটা মনে হয় ধারণা, সেটা হচ্ছে প্রথমে একটা রাজনৈতিক দলকে তার রাজনীতিটা ক্লিয়ার করা দরকার জনগণের সামনে, যে আমার রাজনীতি হচ্ছে এটা, আমি এটা করতে চাই, আমার আলটিমেট গোল হচ্ছে এইটা। সেই জায়গাটা আমার মনে হয় জামাত ইসলামকে তার রাজনীতিটা পরিষ্কার করা দরকার বাংলাদেশের জনগণের কাছে। ওকে, আমি একটু বুঝতে চাই, আমি আপনার কাছে একটুখানি সংক্ষেপে শুনি যে উপদেষ্টা মাহফুজ আলম এটি কথা বলেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে। এটা তো ভয়াবহ একটি কথা। আপনার কি তাই মনে হয় যে আসলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে? না, এটা কিন্তু আমরা তো নির্বাচনের কথা বলছি, কিন্তু যদি সংঘাতের জন্য মুখিয়ে থাকে রাজনৈতিক দলগুলো, তাহলে তো সুষ্ঠু নির্বাচন সম্ভবই না। এটা আমরা জাস্ট শুনছি মাত্র।
না দেখেন, এখানে তো যে আমাদের কালচারের কথাটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমরা তো ঐকমত্য কমিশন অনেক ভারী ভারী বিষয় আলোচনা করছি, কিন্তু কালচার নিয়ে রাজনীতির যে সংস্কৃতি, রাজনীতির সংস্কৃতিটা হচ্ছে ভোট দখল করতে হবে, কেন্দ্র দখল করতে হবে, সেটার জন্য আমার মাসেল পাওয়ার লাগবে, সেটার জন্য আমার টাকা লাগবে, সেটার জন্য মানে আমার যে কালো টাকা, পেশি, শক্তি, এইসবের যে ব্যবহার, সেটার ব্যবহার করার জন্য এখন ধরেন বিএনপির লোকজন তারা ওই উপর থেকে নিষেধাজ্ঞা আসবে বা এটার জন্য একটু ওয়েট করতেছে, কিংবা জামাতের লোকজন তারা ওই তাদের যে ওয়েলফেয়ার ভাবটা দেখানোর জন্য তারাও এখানটাতে আসলে চুপচাপ আছে। একটা ওই যে বলে যে ঝড়ের আগে শান্ত অবস্থা, ওইরকম একটা অবস্থা বিরাজ করছে। কিন্তু যখনই আপনার নির্বাচনের রোডম্যাপ যাবে, তখনই কিন্তু আপনার এলাকা দখলের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে দলগুলোর মধ্যে। কারণ আপনি যদি এলাকা দখল রাখতে না পারেন, আপনি ওইখান থেকে ভোট পড়লো, মানে এখানে সিস্টেমটা হচ্ছে এরকম, আপনার কেন্দ্রে ভোট পড়লো, কিন্তু আপনার ভোটটা তো নিয়ে আসতে হবে, আপনার শক্তি দিয়ে ওখানে দাঁড়ায় থাকতে হবে যাতে ভোটটা আপনার পক্ষে কাউন্টেড হয়। তো এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে তখন ওই এলাকা দখল করতে তখন তো সবাই ওখানে মুখিয়ে পড়বে, ঝাঁপায় পড়বে। সেই জায়গায় কি এনসিপি আসলে নিজেদেরকে দুর্বল মনে করছে? না, আমরা দুর্বল সবলের প্রশ্ন না, আমরা তো ওই রাজনীতিটাতে প্রবেশ করতে চাই না। আমরা তো এই যে কিন্তু আপনি তো প্রোটেক্ট করতে হবে, এরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে সেটা প্রোটেক্ট করতে হবে, সেজন্য আপনারা কতটুকু সক্ষম আসলে? না, সেই সক্ষমতা আমাদের আছে, কিন্তু ওই প্রোটেকশনের ব্যাপারটাও না এখানে আসলে। আমি যেটা বলছি পুরোটা এটা কালচারের বিষয়, সেখানে সবগুলো রাজনৈতিক দলকে আগে আসতে হবে। আপনি যদি এই সিস্টেমে আবার যান, যেটা হবে সেটা যারাই ক্ষমতা আসুক না কেন, তারা কিন্তু পরবর্তীতে ওই স্টেবল একটা গভর্নমেন্ট কিন্তু পাবে না। তো আমরা এই কারণে বলছিলাম যে আমরা যদি ভোটিং সিস্টেমটা একটা জায়গায় নিয়ে আসতে পারতাম, সব রাজনৈতিক দলগুলো, যে একটা ফেয়ার ভোট হবে, ভাই যেই ভোট দেখ, জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেখ, তুমি ক্ষমতায় আসবে 5 বছর পর বা যে সময় পরে, আবার জনগণ ঠিক করবে পরবর্তী নেতাকে নির্বাচিত হবে। তো সেই জায়গাটায় যখনই আপনার কালো টাকা, পেশি শক্তি বা যে সংঘাতের পরিস্থিতি আসবে, মানুষ তো ভোট দিতে আসবে না কেন্দ্রে। তো ভোট দিতে যদি না আসে, তখন জিনিসটা সিনারিওটা কোন দিকে যাবে? ওকে, আমি নাহরিন আপনার কাছে শুনতে চাই যে আসলে কি আপনি এটা সুষ্ঠু ভোট হবে এটা দেখতে পাচ্ছেন কিনা? যেমনটা আমরা শুনছি সবাই সংশয় প্রকাশ করছে কি হতে যাচ্ছে। আমি আজ হাসনাতের কথা যদি উল্লেখ করি, আরও মানে 10 ডিগ্রি বাড়িয়ে আমার কাছে মনে হয় বলেছেন, সেটা হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেছেন, আরেকটি ইঞ্জিনিয়ারিং করা নির্বাচন যাতে উপহার পাবে যে অবস্থার দিকে যাচ্ছে। তো আপনারও কি তাই মনে হয় নাকি? আমি তো সবার বাইরে না যে সিনাপা, সবাই তো এরকম ভাবছে, তো আমিও আসলে তাই ভাবছি। কারণ দেখেন, আমরা কি জানি 3 মাস আগে হচ্ছে আপনার ইলেকশনের তফসিল জারি করতে হয়, তো 3 মাস তো আসলে হয়ে যাচ্ছে, বলেছে ডিসেম্বরে হবে, একটা ডেট পাই না আমরা, রোড ম্যাপ জানি না, মানে অনেক কিছুই তো হচ্ছে আসলে। তো হাসনাত যে কথাটি বলেছে বা যে কথাটি আরেকটু আগে বলেন যে সংঘাত হতে পারে, এবং মাহফুজ কিন্তু আরেকটি শব্দ বলেছে 1 মাসের মধ্যেই দেখবেন, হ্যাঁ, এরকম একটা টাইম লাইনও সে ধরে দিয়েছে। তো এইসব জায়গা থেকে, এবং এনসিপির জাভেদ আছে, এনসিপি কিন্তু প্রথম থেকেই বলছে, তাদের নাসির পাটোয়ারি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে যে ইলেকশন হতে দেওয়া হবে না। জামাতে ইসলামী যেমন বলছে পিয়ার না হলে ইলেকশন হতে দেওয়া হবে না। হ্যাঁ, তো ইলেকশন তো আসলে একটা ইটসেলফ একটা দোদুল্যমনতায় দুলছে, হ্যাঁ, পেন্ডুলাম শুধু এদিক ওদিক করছে এবং আমরা সাধারণ জনগণ তাকিয়ে আছি। সো এটি আমার মনে হয় যে ইলেকশন নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি অলরেডি হয়ে গেছে, এবং আমরা সবাই আসলে কেউই নিশ্চিতভাবে বলতে পারছি না যে ইলেকশন হবে। কারণ আমি মনে করি যে ডক্টর ইউনূসই আসলে প্রথম থেকে ইলেকশন নিয়ে এক ধরনের ডিলেমা তৈরি করে দিয়েছে আমাদের ভেতরে। আমরা দেখেছি টাইম নিয়ে ডিলেমা হয়েছে, জামাতি ইসলামী করেছে, প্রত্যেকটা দলে, বিএনপি শুধু খালি প্রথম থেকে ইলেকশন করেছে। এবং আমরা এখানে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা অনেকটা শুনেছি এরকম সরকারের ভেতরে সরকার আছে এবং ষড়যন্ত্র হচ্ছে যাতে নির্বাচন না হয়, এবং বিএনপির দিক থেকেও এই অভিযোগগুলো আসছে। তো অভিযোগগুলো যদি থাকে তাহলে সেটা স্পষ্ট করা হচ্ছে না কেন, বা এই দাবিটা কেন আসছে না যে কারা ষড়যন্ত্র করছে তাদের নাম সামনে আনা, বা তারা কেন সরকারে আছে, সেই বিষয়টা এখনো কেন স্পষ্ট হচ্ছে না? ওই যে বললাম মৃদুভাবে একটা দাবি, প্রথমে বলেছিলাম না যে কথা দিয়ে শুরু করলাম, যে জামাতের তাহের সাহেব বলেছেন যে তাওয়া গরম হচ্ছে এবং ওটার মধ্যে কি যেন ফুটছে উনি বললেন, হ্যাঁ, সেই তাওয়া কিন্তু গরম হয়ে আবার ঠান্ডার দিকে চলে যাচ্ছে। মানে এই যে তাওয়াটা গরম হলো, যাদের নাম উনি বলতে চাইলেন, এবং দেখেন কণ্ঠ রেকর্ড, মানে গালিব ভাই তো আমেরিকাতে আছেন, গালিব ভাইকে প্রশ্ন করতে চাই যে আমেরিকাতে যদি কেউ বলেন যে আমার কাছে কণ্ঠ রেকর্ড আছে, হ্যাঁ, তার কি পরিণতি হবে, তাই না? তো তাহলে যেটা হচ্ছে যে আপনি যখন ডেমোক্রেসির কথা বলবেন, আপনি যখন সুশাসনের কথা বলবেন,
অথবা ইসলাম কি পারমিট করে মানে আপনি আড়ালে আবডালে কারো কথা শোনেন বা সেই কথাকে রেকর্ড করেন, কার ব্যক্তিগত বিষয় সামনে আনেন, করে তো না। তাহলে এই যে রাজনৈতিক দ্বিচারিতা, মানে ইসলামকে আপনি বলছেন কিন্তু ইসলামের মেইন জিনিসগুলো আপনি ফলো করছেন না। এই যে দেখেন সার্জিস বলেছেন না যে কয়েকজনের নাম আমরা জানি, 5 জন উপদেষ্টার নাম জানি, বা মানে পৃথিবীর আইনে এটি আছে যে ও আইন পড়ায় বা ও আইনের মধ্যে আছে যে আপনি যদি কারো এগেইনস্টে কিছু বলেন সেটা প্রমাণ করার দায়িত্ব আপনারই। আমরা কি সেই তাহলে আমরা একটু শুনে নিই এটা। মির্জা গালিব, আপনার কাছেও কি তাই মনে হয় কিনা যে কণ্ঠ রেকর্ড যদি কারো কোনো কনভারসেশনের কণ্ঠ রেকর্ড যদি থাকে, এরকম কোনো তথ্য প্রমাণ থাকলে সেটা আসলে প্রকাশ করা, সাধারণ মানুষের জন্য প্রকাশ করা উচিত কিনা? না, দেখেন, কেউ যদি পাবলিক অফিসিয়াল হয় এবং আপনি যদি তার কণ্ঠ রেকর্ড হচ্ছে লিগাল প্রসিডিউরের মধ্য দিয়ে পান, তাহলে কোনো প্রবলেম নাই। এবং এটা যদি পলিটিক্সের সাথে রিলেটেড হয়, এটা যদি তার পার্সোনাল লাইফের সাথে রিলেটেড হয়, তাহলে সেখানে রাইট টু প্রাইভেসি হচ্ছে আপনার অ্যাপ্লিকেবল হবে। কিন্তু ধরেন যে উপদেষ্টারা আলোচনা হয়েছে সেটা যদি আরেকজন কোট করে, কিন্তু কণ্ঠ রেকর্ডটা তো আসলে এমন ভাবে বলা হয়েছে যে কণ্ঠ রেকর্ড আছে, প্রয়োজনে ফাঁস করা হবে। আমি এখানে একটু বলি মানে এখানে যেটা হয়েছে যে এটা এক ধরনের হুমকি দেওয়া হয়েছে, এবং গালিব ভাই জিনিসটাকে আবারও মানে উনি অত্যন্ত ইন্টেলিজেন্ট, তো সো এই জন্য এটাকে খুবই সরলীকরণ করলেন। মানে কণ্ঠ রেকর্ড মানে আপনি দেখবেন যে বাড়িগুলোতে বা যে অফিসে সিসি ক্যামেরা থাকে সেটার নিচেও থাকে যেটা সার্ভিলিয়েন্স হচ্ছে সিসি ক্যামেরা দিয়ে, একটা চোরেরও দেখার সেই রাইটটা আছে যে সে এখানে মনিটরড হচ্ছে। সো আপনি যখন কণ্ঠ রেকর্ড করবেন তখন তার পারমিশন নিয়ে কণ্ঠ রেকর্ড করতে হয়, সেটা যে এবং যে কারণে আমরা গত 17 বছর ডিজিএফআই কে নিয়ে কথা বলেছি, আমরা পেগাসাস নিয়ে কথা বলেছি। তাহলে কি আমরা আবার সেই ডিজিএফআই পেগাসাস যাদের কণ্ঠ রেকর্ড আছে তারা কি জানেন কিনা তাদের কণ্ঠ রেকর্ড আছে? আমি যদি আপনার কথা রেকর্ড করতে চাই আমাকে আপনার পারমিশন নিতে হবে, মোটা দাগে এটাই সবচেয়ে বড় বিষয়। শুনি আমি মির্জা গালিব, হ্যাঁ একটু বলেন। উনি এটা কিভাবে পাইছেন এই প্রশ্ন ওনারে করতে হবে, উনি উত্তর দেওয়ার পর আলোচনা করতে হবে। উনি কিভাবে পাইছেন এটা যদি আমি না জানি তাহলে তো আমি কমেন্ট করতে পারবো না। আমি প্রিন্সিপাল বললাম যে এটা যদি রং ওয়েতে হয় যে আপনি গোয়েন্দাগিরি করে পাইছেন তাহলে সেটা তো অপরাধ, সেটা ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল। তাই মনে হয়েছে না হুমকি দিয়েছেন রাইট, উনি এটা বলেছেন যে ফাঁস করে দেওয়া হবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা ফাঁস করা হবে। কখন ফাঁস করা হবে এবং সেটা সমর্থক কি জন্য আসলে এই কথাটা বলা হলো। আমি জাভেদ রাসিন আপনার কাছে একটু মন্তব্য শুনতে চাই যে আমরা তো আসলে স্পষ্ট রাজনীতি দেখতে চাইছি বাংলাদেশে। এখন আমরা কেন এরকম শুনছি সরকারের ভেতরে সরকার আছে, ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনের কথা শুনছি, আবার শুনছি নির্বাচন হবে না। উপদেষ্টাদের কাছ থেকে সব আমরা আশা করছি যে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে যেরকম সততার কথা, কিন্তু তাদের কণ্ঠ রেকর্ড এমন কণ্ঠ রেকর্ড যেটা মানে কোনো নেতা বলতে পারেন যে ফাঁস করে দেওয়া হবে, অর্থাৎ ফাঁস করে দিলে তিনি বিপদে পড়বেন। তো আপনারা তো নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অনেক বলেছেন, নয়া বন্দোবস্তের কথা বলেছেন, তো এখন আপনারা মিলিয়ে গেলেন কেন? এখন কেন বলছেন না যে দাবি তুলছেন না যে সেই কণ্ঠ রেকর্ডটা কাদের, এটা আমরা কেন জানবো না? বা আপনার যদি আমরা না জানি দুদক কেন জানবে না? না, সেই কণ্ঠ রেকর্ড আমরা জানার কথা, সেটা হচ্ছে এই কণ্ঠ রেকর্ড কীভাবে পেয়েছে। যদি সেটা ইলিগালভাবে পেয়ে থাকে সেটা তো আমরা চাইতে পারি না। দেখেন এখানে কিন্তু লিগাল আর্গুমেন্টে যদি আপনি কথাটা বলেন, সেটা হচ্ছে যেই নেতা এটা যে উক্তি করেছেন এটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে সেটার যদি আমি ব্যাখ্যা দিই এভাবে, 5ই আগস্ট পরবর্তী সময়ে বা তার আগের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা কিন্তু ছিল এই যে আমাদের বিরুদ্ধে যে রাষ্ট্রীয়ভাবে যে আমাদের উপর গোয়েন্দাগিরি করা হতো, আমাদের ফোন ট্যাপ করা হতো, কিংবা এই যে প্যাগাসাসের কথা আপা বললেন, কিংবা এই যে আমাদের উপর এক ধরনের ভয় ভীতির আবহ যে তৈরি করে রাখা হয়েছিল, সেটার বিরুদ্ধেই তো জনগণ চেয়েছিল যে না, আমার রাষ্ট্রে আমি যা ইচ্ছা তা আমি বলতে পারবো, আমার বাক স্বাধীনতার কথা এখানে আসছে। কিন্তু 5 তারিখের পরে আবার যখন এরকম কোনো ঘটনা ঘটে যেখানে কারো মানে এই কণ্ঠ রেকর্ডের কথা বলা হয় এবং সেটা ফাঁস করার কথা বলা হয়, এটা খুবই দুঃখজনক। আমরা বরঞ্চ আমাদের যে আর্গুমেন্টটা ছিল সেটা ছিল 5ই আগস্টের পরে এই সরকারকে জনগণ যে দায়িত্ব দিয়ে ক্ষমতায় বসিয়েছিল বা জনগণের অভিপ্রায় নিয়ে যদি এই সরকার ক্ষমতায় বসে থাকে, তার যে প্রধান কাজগুলো সেই কাজগুলো কি সে করতে পেরেছে কিনা, বা যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল তাদেরকে ক্ষমতায় রেখে, এবং স্টিল নাও আপনার এই সরকার যত যাই হোক এই সরকারের প্রতি মানুষের আস্থা আছে, কিন্তু কিছু কিছু উপদেষ্টা তারা তাদের কাজে কর্মে সে আস্থাটা কি দেখাতে পারছেন কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল। এবং একটা দলের প্রতি তাদের যে হেলে যাওয়া বা সেই একপাক্ষিক একটা নির্বাচনের কথা যেটা আজকেও বলা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা, মানে ভাগ বাটোয়ারার নির্বাচনের কথা, এগুলো তো আমরা দেখতে চাই না। সেই জায়গাটায় আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু কিছু উপদেষ্টার কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা হয়তো কোনো দলের সাথে তাদের লিয়াজো হয়ে গিয়েছে এবং তারা কোনো রকম একটা নির্বাচন করে দিয়ে এখান থেকে তারা চলে যেতে পারলেই বাঁচে, সেইটাকেই আসলে কমেন্ট আকারে নিয়ে আসা হয়েছে।
এটার সাথে আরেক দলের যিনি বলেছেন কণ্ঠ রেকর্ডের কথা, আবার বিএনপি থেকেও কিন্তু বলা হয়েছে, বিএনপি থেকেও কিন্তু একই রকম একটা অভিযোগ এসেছে। এখন সেটা আবার আমি পত্রপত্রিকায় দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, কার কোন উপদেষ্টা নিয়ে অভিযোগ আছে, কোন রাজনীতি, সেগুলো নিয়ে আবার বিস্তর গবেষণা শুরু হয়ে গেছে, কিছু কিছু নাম চলে আসছে। এখন দেখেন এখানে হচ্ছে সবাই তো এখানে রাজনীতি করছে, রাজনৈতিক দল, তারা সামনে যেহেতু ক্ষমতার ব্যাপার চলে আসছে, ক্ষমতা নিয়ে কে কতটুকু কাকে চাপে রেখে কার কতটুকু স্বার্থ উদ্ধার করতে চায় সেই দিকেই হয়তো চলে গিয়েছে। সেখান থেকে আমরা মনে করব যে না, এই জায়গায় আসলে উপদেষ্টাদেরও যেমন একটা ভূমিকা রাখা উচিত একটা সামনের সুষ্ঠু নির্বাচনের জন্য। আপা একটু আগে যেটা বলছিলেন যে আপনি আমাকে একটু বলেন, আমি একটু শেষ করি, সেটা হচ্ছে যে ধরেন 3 মাস পরে যদি আমার ইলেকশন হয়, ইলেকশনের কোনো কিছুকে আমরা দেখতে পাচ্ছি, আমরা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোন কথাটাকে বিশ্বাস করব বা কোন কথাকে অবিশ্বাস করবো? আমরা তো একটা নিজেরাই দোদুল্যমান অবস্থায় আছি। ওকে, আমি আজকে আপনাদের আবারও জাতীয় ঐকমত্য কমিশনের মিটিং ছিল, সেই মিটিংয়ের একটু সংক্ষেপে যদি আমাদেরকে আপডেটটা জানান যে কি বিষয়ে আলোচনা হয়েছে এবং আপনারা স্বাক্ষর করতে যাচ্ছেন কিনা। আচ্ছা, মিটিংয়ে যেটা হয়েছে, আমরা আমাদের সাথে যেহেতু কমিশন বারবারই যোগাযোগ করার চেষ্টা করেছে বা যোগাযোগ করেছে অনানুষ্ঠানিকভাবে, তো আমাদেরকে তারা আজকে অফিসিয়ালি তারা দাওয়াত দিয়েছিল তাদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, মত বিনিময় করার জন্য। আমরা আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোই তাদেরকে বলেছি। সেই ক্ষেত্রে আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ দেওয়া দরকার, সেই আদেশের পরিপ্রেক্ষিতে একটা গণভোট হবে এবং গণভোটে নোট অফ ডিসেন্টটা যে মীমাংসিত করা, নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো মীমাংসিত করা, এবং পরবর্তী যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের যে ডুয়েল রোল থাকবে, সেই ডুয়েল রোলের মাধ্যমে তার যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মাধ্যমে সে এই সংবিধানটা সংস্কার করবে। আপনারা কি দাবি করছেন যে এই গণভোট আগে হতে হবে, নভেম্বরে হতে হবে? গণভোটের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব রিজিড অবস্থান নাই যে সেটা আগেই হতে হবে বা সেটা ইলেকশনের দিনই হতে হবে। আমাদের কথা হচ্ছে যত দ্রুত সম্ভব গণভোটটা হয়ে গেলে ভালো, কিন্তু তার আগে অবশ্যই আমরা আদেশটাতে বেশি জোর দিচ্ছি এবং আদেশের টেক্সটটা আমরা বলেছিলাম ঐকমত্য কমিশনকে আমাদের সাথে শেয়ার করার জন্য, তারা সেটাতে অপারগতা জানিয়েছে। আর হচ্ছে এই নোট অফ ডিসেন্টের বিষয়ে আমরা তাদেরকে বলেছিলাম, অপারগতা জানিয়েছে বলতে কি এটা তার টেক্সটটা, হ্যাঁ তার টেক্সটটা আমাদের না দেখানোর ব্যাপারে তারা এরকম কিছু না, তারা টেক্সটটা মোটামুটি রেডি করেছে, আমাদের যতটা জানিয়েছে তারা সেটা সরকারকেই দেবে। তো সেই জায়গাটা আমরা আসলে কি টেক্সট ওখানে আছে জুলাই সনদ আদেশে, বাস্তবায়ন আদেশে, সেটা আমরা দেখে তারপর স্বাক্ষরের ব্যাপারটা সিদ্ধান্ত নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা দেখছি যে নির্বাচনীয় সংশয় থাকলেও প্রস্তুতি আছে, সবগুলো দলই প্রস্তুতি নিচ্ছে, এনসিপিরও প্রস্তুতি আছে, জামাত ইসলামেরও প্রস্তুতি আছে এবং বিএনপির প্রস্তুতি নিচ্ছে। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে প্রাথমিকভাবে 2 শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি নেতারা, এটা এমনটি বলছেন, এবং 2 শতাধিক আসনে চূড়ান্ত করা হয়েছে, ধরে নেওয়া হচ্ছে যে এটা আসলে কোনো সংকট হবে না। কিন্তু আমরা অনেক আসনে অনেকেই বলছে যে একাধিক প্রার্থী আছে এবং অনেকে মানবে না। যেমন আমি একটু উল্লেখ করি এখানে, জামালপুর 4-এর একজন প্রার্থী তিনি তো উল্লেখ করেছেন যে এক থাকার জন্য, এবং কেউ অন্য কাউকে যদি দেয়া হয়, সেটা মনোনয়ন দেওয়া হলে এটা আমরা মানব না। সরিষাবাড়িতে কেউ অশান্তি করেন না, 10 মিনিটও টিকতে পারবেন না। তো আপনার কি মনে হয় যে বিএনপিকে আসলে যারা কিনা কি বলবো, যারা আসলে মানবে না সিদ্ধান্ত, তাদেরকে ম্যানেজ করতে পারবে কিনা, নাকি এটা বিএনপির জন্য একটা ক্রাইসিস হয়ে যাবে? আসলে জেসিনা, আমি যেহেতু বিএনপির মানে কোনো পদে নাই, হ্যাঁ, মানে এজন্য এই নমিনেশন নিয়ে কমেন্ট করাটা আমার জন্য আসলে উচিত না। আমি জানি কিন্তু একজন বিশ্লেষক হিসেবে আমার মনে হয়, যদি আমি বিশ্লেষকও না, হ্যাঁ আমি একাডেমিশিয়ান একজন, তো আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ এটা তো সত্য কথা যে বিএনপিতে এই মুহূর্তে যেমন মানে গত 17 বছর সবাই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এখন সবাই বিএনপি হয়ে যাওয়ার এক ধরনের চেষ্টা চলছে। এবং আপনি দেখবেন এটাই এখন এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় ক্রাইসিস, যে বিএনপিতে অনেক মানুষ যুক্ত হচ্ছে, মানে নাম না জানা অজানা অনেক মানুষ। সো এটাকে ম্যানেজ করাটা বিএনপির জন্য আসলেই একটা সমস্যা। তবে আমি মনে করি যে বিএনপি নিশ্চয়ই, আপনি দেখেছেন যে একটা নমিনেশন বিএনপি দিয়েছে যেটা ঢাকাতে, মানে মায়ের ডাক তুলি ওনাকে দিয়েছেন, তার অপোজিটেও কিন্তু মানে তাকে যে কন্ট্যাক্ট করবে তার সাথে আরমান সাহেব আছেন। হ্যাঁ, তো আমি মনে করি যে এগুলো খুবই একটা ক্লেভার এবং ইন্টেলিজেন্ট ডিসিশন হচ্ছে বিএনপিতে, এবং বিএনপি নিশ্চয়ই তারা মানে তাদের যে লোকজন ছিল গত 17 বছর দ্বারা একটা সমস্যার মধ্যে দিয়ে গেছে, ত্যাগ আছে, তাদেরকে নিশ্চয়ই তারা করবে। আর জামাতে ইসলামী তো ধরেন পিআর চেয়েছেও, মানে প্রথম থেকেই তারা 300 আসনে দিয়ে দিয়েছে, তো তাদেরটা তেমন সমস্যা না। আর জামাত হচ্ছে মানে একটা কথা বলতেই চাই, আমাদের জামাত তো ফোবিক বলা হলো, তো কিন্তু একটা প্রশংসা কিন্তু জামাতের করতেই হয় যে তারা খুব সিস্টেম্যাটিক একটা দল, তারা কিন্তু অত মানে বিদ্রোহী প্রার্থী তাদের থাকে না। এবং এটাও সত্য যে যতই আমরা বলি না কেন, যতই জরিপ হোক না কেন, হ্যাঁ মাঠের জরিপ আর মানে কোনো এজেন্সি দিয়ে করা বা অর্গানাইজেশন দিয়ে করা জরিপের মধ্যে অনেক পার্থক্য আছে। এবং আরেকটা কথা এখানে আরও বলতে চাই যে ইলেকশনগুলো ধরেন ডাকসু, আমি যেহেতু ওখানে একটা পার্ট ছিলাম, এগুলো দেখে মানে এই যে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হচ্ছে না যে
জাতীয় নির্বাচনে হয়তো বিষয়টি একটু অন্যরকম হবে। জাতীয় নির্বাচন টাফ হতে পারে, কিন্তু আমি মনে করি না যে এই মানে ডাকসু এবং জাকসুর কোনো রিফ্লেকশন সেখানে থাকবে। এই কারণেই থাকবে না যে জাকসুতে আমি ছিলাম, ইঞ্জিনিয়ারিংয়ে অনেক কিছু দেখেছি। এবং আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আমি মনে করি যে এটা একটা হাইপ ক্রিয়েট করা। গালিব ভাই আমেরিকাতে থাকেন, কোনো পৃথিবীর কোনো দেশে ছাত্র নির্বাচনকে নিয়ে এত হাইপ করা কখনোই কোথাও হয় না। এই হাইপটা ক্রিয়েট করাই হয়েছে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা, যে মানুষকে বোঝানো যে একটি পার্টিকুলার এই দলটি কত ভালো সিচুয়েশনের মধ্যে আছে। এবং এটি হওয়ার পেছনে এক লাইন যে এটি হওয়ার পেছনেও কিন্তু একটা কারণ আছে, যে আপনি দেখবেন যে ছাত্র শিবিরের যে রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কমপ্লিটলি বিজেপির রাজনীতির মতো না, তার ওয়েলফেয়ার রাজনীতি করেছে। তারা যখন মানে অন্য দলগুলো ছাত্র নেতারা যেতে পারেনি, তারা অন্য নামে, অন্য দলে, অন্য বর্ণে তারা কিন্তু একটা পজিটিভ এক ধরনের ইমেজ ক্রিয়েট করেছে। ধন্যবাদ মির্জা গালিব। আমি একটু জানতে চাই, নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, সেক্ষেত্রে আমি আসলে এনসিপির নেতার হাসনাত আবদুল্লাহর একটি কমেন্ট আপনাকে শোনাচ্ছি। সেটা হচ্ছে তিনি বলেছেন, আমরা আবারও একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছি। আমরা 2024, 2018, 2014 সেই বিতর্কিত নির্বাচন আর চাই না, কিন্তু দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে তাতে আরেকটি ইঞ্জিনিয়ারিং করা নির্বাচন জাতি উপহার পাবে। এজন্য একটি রাজনৈতিক দল যারা ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করেছে, সে ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগের পায়তারা করছে। আপনার মন্তব্য শুনতে চাই। যদি এমনটাই হয় তাহলে তো সেটা আসলে খুবই কাম্য না নিশ্চয়ই। এটা কোন দল মিন করছে? এনসিপির জাভেদকে জিজ্ঞেস করলে ভালো হতো আমার। বিএনপি? এটা কোন দল মিন করেছে জাভেদ? না না, সেটা কারা আসলে ব্যাংক দখল করছে এটা তো আমরা জানি 5 তারিখের পরে। একটি রাজনৈতিক দল যারা ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, সেই ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগের পায়তারা। না, আর পার্টিকুলার কয়েকটা ব্যাংকের নাম বিএনপি কোন বলেছে, ব্যবসা প্রতিষ্ঠান বা কোন ব্যাংকের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে বিএনপি কিন্তু বলেছে, পায়তারা চলছে। হ্যাঁ, বিএনপি কিন্তু বলেছে ব্যাংকগুলোর নাম, আমরা সবাই জানি। জামাত ইসলামী, আল-আরাফা, এনসিপি করতেছে। হাসনাত যেহেতু সে তো এনসিপি, তাই না? তাহলে এনসিপি বলুক স্পেসিফিক্যালি যে কোন দলকে তারা সেটা তো অবশ্যই ব্যাংকগুলো যেগুলো ইসলামী ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান কারা কারা তার সাথে জড়িত। কারণ হলো সরকারের মধ্যে মেকানিজম না থাকলে তো আপনি এটা পারবেন না। নির্বাচন কমিশনকে জড়িত, তাহলে আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ চাইবো। আমরা তো সেটা চাইছি, নির্বাচন কমিশনের পদত্যাগ তো আমরা চাইছি। না না, কিন্তু এটা কার সাথে সংশ্লিষ্টতার জন্য? বিএনপির সাথে না জামাতের সাথে? অবশ্যই জামাতের সাথে। আপনারাই তো এটা ইসলামী ব্যাংক বলেন বা ইবনে সিনা বলেন, এই সকল যে ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমান নির্বাচন কমিশনার মূলত জামাতপন্থী, তাই তো? আমরা তো সেই কথাটা বলে নাই। সেটা বলা হচ্ছে যে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আছেন বা কর্মকর্তা আছেন তাদেরকে পোলিং এজেন্ট নিয়োগ করার জন্য। পোলিং এজেন্ট তো নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারের এই নির্বাচন কমিশনের দুইজন রাজনৈতিক পোলিং এজেন্ট। এই নির্বাচন কমিশনের কমপক্ষে 2 জন কমিশনার আছেন যাদের জামাত সংশ্লিষ্টতা আছে। আচ্ছা, তাহলে পুরো নির্বাচন কমিশনের হ্যাঁ, আমরা তো রিফর্ম চাচ্ছি। আমরা পুরো নির্বাচন কমিশনেরই কিন্তু রিফর্ম চাচ্ছি। আমরা চাচ্ছি এটা পুরোটাই ঢেলে সাজানো হোক। যে আমি এনসিপির সাথে একমত, পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করি আমরা। বিএনপিও রাজি হয়ে যাক, তাহলে তো হয়ে যায় আর কি। তাহলে আমরা একটা ভালো নির্বাচন কমিশন তৈরি করি, তারপরে নির্বাচন করি। তা নির্বাচন তো সুষ্ঠু হইতে হবে, তাই না? আমরা তো দেখেন ফ্যাসিবাদের একটা লম্বা সময়, কিন্তু যারা এই উদ্যোগগুলো নিচ্ছে তাদের থামাতে হবে না? যে রাজনৈতিক দলগুলো এই উদ্যোগগুলো নিতে চায় তাদের থামাতে হবে না? সুষ্ঠু হওয়ার জন্য যা যা দরকার তা সবকিছুতে আমরা এগ্রি করব, না করার কি আছে? না, ঠিক কিন্তু আছে, যারা দখল করছে তাদের থামাতে হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। যে এই প্রবণতাটা তো আমরা দেখতে চাই না, যে রাজনৈতিক দল আসলে নিজেদের মতো করে তাদের কর্মচারীদের। এনসিপির বক্তব্য, এনসিপির ব্যাপারে জামাতের বক্তব্য, অথবা বিএনপির ব্যাপারে এনসিপির বক্তব্য, এটা একটা প্রতিযোগী রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের ব্যাপারে বলতেছে। এগুলা তো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এরা নানান কথা বলবে। রাজনৈতিক দল তো আর একটা রাজনৈতিক দলের প্রশংসা করবে না, তাই না? আপনি যদি ওয়ার্ড টু ওয়ার্ড তাদের কথাগুলোর খুব গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে তো হবে না। না, এটা গুরুত্ব দিতেই হবে। আপনি জনগণ যখন চাইছেন না, কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। এবং জামাত ইসলামের নেতারা যখন কথা বলে তখন আমরা গুরুত্ব দিই। নির্বাচনে তো রাজনৈতিক দলরা 3টা নির্বাচন নিয়েই তো আমাদের সমস্যাটা। আমাদের যে এই আজকে রাজনৈতিক যে সমস্যাটা সেটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক। আমরা যদি একেবারে 96 সাল থেকে ধরে দেখি, প্রত্যেকটা নির্বাচন নিয়ে আমাদের মূল সমস্যাটা। এখন আবার যদি একটা মানে কি বলে, আপনি এমন একটা নির্বাচন করলেন যেটা নিয়ে সবারই অভিযোগ আছে, সেই নির্বাচন দিয়ে তো ভালো কোনো ফলাফল আসবে না। এবং এটা সুদূর প্রসারী একটা আরো ভূমিকা রাখবে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক যাত্রাকে আরো পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য।